51টি ওয়ার্ডের মধ্যে 50টা ওয়ার্ডও হতে পারবে না। 51 আমাদের জিততে হবে। তার মধ্যে আমাদের এই বরদলিতে 60টা ওয়ার্ড আছে। আমাদের এই বরদলিতে 60টা ওয়ার্ডের মধ্যে 60টাই আমাদের জিততে হবে। একটাও আমরা কোন অবস্থাতেই আমরা যে কম ভোটের মার্জিনে জিতব তো অবশ্যই, কিন্তু আমরা কম ভোটের মার্জিনে জিতব সেটাও হতে পারবে না। আমি আমার কার্যকর্তাদের কাছে আমি সে আবেদন রাখতে চাই, আমাদের পার্টিতে সমস্ত কিছুর ব্যবস্থা আছে। আমাদের পার্টি কার্যকর্তাদের তারা তাদের মনের ভাবনা চিন্তা চলাফেরা কোনো প্রকার লিমিটেশন থাকে না। কার্যকর্তাদের মনের ভাব যে যেভাবে পারে প্রকাশ করতে পারে, কোনো অসুবিধা নেই। আমরা সেইভাবে সারা বছর আমরা সেটা করে থাকি বা করতে পারি, কিন্তু আমাদের কার্যকর্তারা একটা জায়গায়, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা একটি জায়গায় একমত যে আমরা সারা বছর যাই করে থাকি, যাই বলে থাকি, যাই চিন্তা ভাবনা করে থাকি, যখন নির্বাচন আসে তখন আমরা সবাই এক হয়ে যাই। তখন আমরা সবাই এক হয়ে লড়াই করে সৈনিকের মতো আমরা জিতার জন্য কাজ করি এবং আমাদের কার্যকর্তাদেরকে সেই শিক্ষাই দিই যে আমাদের কার্যকর্তারা জিততে শিখেছে, হারতে শিখেনি। তো সেই জন্য আমি আপনাদের কাছে সেই যে আমাদের দল একটা সমুদ্রের মতো, আমাদের দলটা হচ্ছে একটা সমুদ্রের মতো বিশাল আকারের সমুদ্র। এই সমুদ্রের মধ্যে অনেক কিছু ভাসবে, অনেক কিছু দেখব। তার জন্য আমি সেটাও বলি যে সমুদ্রের মধ্যে যারা কাজ করে, যারা এই সমুদ্রের মধ্যে যারা লড়াই করে, যারা এই সমুদ্রের মধ্যে থেকে শিক্ষা দীক্ষা নেয়, তাদের মনটা হয়ে যায় সমুদ্রের মতনই বড়। তাদের মনটা সমুদ্রের মতোই সেটা চারিদিকে কাজ করে। তো সেই জন্যে আমাদের যে এখন যে নির্বাচন যেটা হয় আমাদের শুরু হয়েছে, যে নির্বাচনে আমার পূর্ববক্তা আমার ছোট ভাই বলে গেছে নির্বাচনের গুরুত্ব কি। এই নির্বাচনকে আমাদের কার্যকর্তারা কিভাবে গুরুত্ব দেবে, সেটা কিন্তু আমাদের সেইভাবে ভাবতে হবে। আমরা সবাইকে নিয়ে, কাউকে বাদ দিয়ে নয়, কাউকে ছেড়ে নয়। সিপিএম বলছে চতুর্দিক অনেক কিছু বলছে, তারা বলবে, তারা বলাটাই তাদের স্বাভাবিক। কিন্তু আমাদেরও তো কার্যকর্তাদের একটা ভূমিকা থাকবে। আমরা শুনতে পাচ্ছি তারা নাকি আমাদের জন্য তারা প্রার্থী দিতে পারেনি, আমাদের কার্যকর্তাদের কারণে। আমরা সেটাও জানি যে তারা
যেখানে প্রার্থী পেয়েছে, যেখানে তারা তাদের হয়ে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে, সেখানে তারা প্রার্থী দিয়েছে, সেখানে বিজেপি কোনো বাধা দেয়নি, সব ঠিক আছে। আর যেখানে তাদের হয়ে কেউ লড়াই করতে রাজি নয়, সিপিএম এর হয়ে প্রার্থী হতে ইচ্ছুক নয়, যেখানে তারা প্রার্থী খুঁজে পায়নি, যেখানে তারা প্রার্থী দিতে ব্যর্থ হয়েছে সিপিএম, সেখানে তারা ইস্যু করেছে যে আমাদেরকে প্রার্থী দিতে দেয়নি। ওরা এটা বলবে, কিন্তু আমাদের তো সেখানে গিয়ে সেই ভূমিকা পালন করতে হবে। তারা বলছে 3.5 বছরে এসে বিজেপি কিছুই করেনি। তারা বাড়ি বাড়ি গিয়ে বলছে 3.5 বছরে বিজেপি আসার পর আগরতলার কোনো উন্নয়ন হয়নি। তারা বলছে বিজেপি আসার পর আগরতলার রাস্তাঘাটের কোনো উন্নত হয়নি। বিজেপি আসার পর আগরতলা পৌর নিগমের ড্রেনের কোনো উন্নত হয়নি। বিজেপি আসার পর আগরতলার সেই বিশুদ্ধ পানীয় জলের সেই ব্যবস্থা তারা করেনি। আগরতলার স্ট্রিট লাইট অনেক জায়গায় অন্ধকার আছে, সেইগুলি করেনি। অর্থাৎ 3.5 বছরে বিজেপি আসার পর আগরতলা পৌর নিগমের কোন উন্নত হয়নি। এটা হচ্ছে তাদের বক্তব্য। তারা বাড়ি বাড়ি বা তারা তাদের এই মিথ্যে গল্পগুলি তারা বলে যাচ্ছে। আমাদের কার্যকর্তাদেরকে বলছি, আপনারাও বাড়ি বাড়ি গিয়ে জনতাকে সেই জায়গায় গিয়ে তাদেরকে সচেতন করতে হবে এই সিপিএম এর এই মিথ্যে গল্পের বিরুদ্ধে। ভারতীয় জনতা পার্টি সরকার হয়েছে, 3.5 বছর হয়েছে, কিন্তু একটা সরকার যখন তৈরি হয়, একটা সরকার যখন জনতা তৈরি করে, তখন এই সরকারের দায়িত্ব থাকে 3.5 বছর। একটা সরকারের দায়িত্ব থাকে সারা ত্রিপুরার বিষয় নিয়ে, সারা ত্রিপুরার উন্নয়ন নিয়ে, সারা ত্রিপুরার জনতার স্বার্থে কিভাবে কাজ করা যাবে। এটা হচ্ছে একটা সরকারের সিদ্ধান্ত, একটা সরকারের নীতি। কিন্তু পাশাপাশি সেটাও জানতে হবে আমাদের যে একটা রাজ্য সরকার তার যে কাজ করার যে পদ্ধতি, একটা রাজ্য সরকারের কাজ করার যে তার সাংবিধানিক তার যে সিস্টেম, সেটা কি? রাজ্য সরকার হচ্ছে সারা রাজ্যের, তার নিচে অনেকগুলি সরকার থাকে। যেই রকম আপনারা কিছুদিন আগে আমাদের নির্বাচন গিয়েছিলেন, এডিসি নির্বাচন, পার্টি আমার সেই সকল স্নেহের আদরণীয় কার্যকর্তা বৃন্দরা, আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করি। আজকে যদিও আমাদের কোনো প্রকার নির্বাচনী সভা না, এটা আমরা আমাদের এই টাউন বর্তমানে যে আমাদের যারা কার্যকর্তারা আছে, যারা আমাদের সবচেয়ে বড় নেতৃত্ব, আমাদের ভারতীয় জনতা পার্টির যারা আমাদের কাছে সবচেয়ে বড় মূল্যবান নেতৃত্ব, সেই সকল পৃষ্ঠপোষক, আমাদের বুথ প্রেসিডেন্ট, আমাদের বুথের কার্যকর্তা, যাদেরকে আমরা ভারতীয় জনতা পার্টির হাতিয়ার হিসেবে মনে করি, আমরা আজকে তাদেরকে নিয়ে এখানে
উপস্থিত হয়েছি আমাদের যে 2021-এর যে আমাদের 25-এর নভেম্বর যে আমাদের নির্বাচন হচ্ছে, এই নির্বাচনকে কেন্দ্র করে অর্থাৎ আমাদের কার্যকর্তাদের এই নির্বাচনে আমাদের কলা কৌশল কি থাকবে, আমাদের কার্যকর্তাদের কাজের পদ্ধতি কি থাকবে, আমাদের কার্যকর্তাদের এই নির্বাচনে কার কি ধরনের দায়িত্ব থাকবে, কার্যকর্তাদের কাজের মাধ্যমে তাদের কি কি করণীয়, কিভাবে এই নির্বাচনকে তারা এই নির্বাচনের কাজ করবে ইত্যাদি বিষয় নিয়ে আজকে আলোচনার মূল বিষয়। যেহেতু নির্বাচন এটা আমাদের কোন প্রকার এই মুহূর্তে আমরা যেভাবে সবসময় সাংগঠনিক বৈঠক করে থাকি, আমরা কিন্তু এইবার এটাকে এইভাবে আমরা দেখছি না। এখন আমাদের যারা কার্যকর্তা যারা আজকে এখানে উপস্থিত হয়েছে, আমাদের 56 বুথ, আমাদের 650-এর উপর আমাদের পৃষ্ঠা প্রমুখ, আমাদের এই মন্ডলের প্রায় সর্বস্তরে যে আমাদের 1800 কার্যকর্তা আছে, যারা আমরা ভারতীয় জনতা পার্টির হয়ে আমরা ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শকে সামনে রেখে যারা কাজ করছি, যারা আমরা মানুষের জন্য, জনতার জন্য, আমরা এলাকার স্বার্থে যারা কাজ করার অঙ্গীকার নিয়ে যারা আমরা এই পার্টিতে এসেছি, আমরা আজকে তারাই এখানে উপস্থিত হয়েছি যে আমাদেরকে ডাক দিয়েছে, আমাদেরকে আমাদের পার্টি ডাক দিয়েছে, আবার আমাদের নামতে হবে, আমাদের আবার লড়াই শুরু করতে হবে। কিসের লড়াই? জনতার লড়াই, জনতার স্বার্থে। আমরা আগেও দেখিয়েছিলাম যে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কেমন, কি রকম, তারা কি চায়, আমাদের কার্যকর্তাদের শিক্ষা দীক্ষা, আমাদের কার্যকর্তাদের মানসিকতা, আমাদের কার্যকর্তাদের চিন্তা ভাবনা, ভারতীয় জনতা পার্টির নির্দেশ কি রকম আমাদের দিয়ে থাকে, সেটাই আমরা আমাদের নির্বাচনের মাধ্যমে আমরা মানুষের কাছে গিয়ে আমরা সেগুলি তুলে ধরি। মানুষ কোনদিন বিজেপিকে দায়িত্ব দেয়নি, আগরতলার পৌর নিগমের দায়িত্ব কোনদিন মানুষ পায়নি। আমাদের সরকার আছে, কিন্তু আমরা আগরতলাতে কাজ করার কোন সুযোগ আজ অব্দি পাইনি। রাজ্য সরকার আগরতলা পৌর নিগমকে অর্থ দিয়েছে, সমস্ত কিছু দিয়েছে, কিন্তু আগরতলায় কে ছিল এই পৌর নিগমের দায়িত্ব? সেই সিপিএম ছিল। সিপিএম 25 বছরে আগরতলা পৌর নিগম চালিয়েছে। সিপিএম এর দ্বারা 80 জনের দাম আমরা উপহার দিছে। 93 থেকে 2018 পর্যন্ত ক্ষমতায়, তখন আমাদেরকে উপহার ছিল মিনি দাঙ্গা, ছোট ছোট দাঙ্গা। আর বিরোধী ভূমিকা ছিলই না তারা, এজন্য বিরোধী রাজনীতিতে অভ্যস্ত না। শুধু ঘরে বসে হুঙ্কার দেওয়া ছাড়া সোশ্যাল মিডিয়ার মধ্যে হুঙ্কারটা ওনারা দেন। আমরা আমন্ত্রণ করছি, আমি নির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথে
যদি কোনো জায়গায় আপনাদের প্রার্থী দিতে অসুবিধা হয় আমাদেরকে ফোন করুন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। যেটা আপনাদের সময় আমরা আপনাদের কাছ থেকে পাইনি আমরা সেটা করব, কিন্তু প্রার্থী খুঁজে দিতে পারবো না। গত 3.5 বছরের সরকার, 7 বছরের মাননীয় মোদীজির সরকার কি না দিয়েছে ত্রিপুরা রাজ্য সহ গোটা ভারতবর্ষে। 2018 সালে আমাদের সরকার এসে আমরা স্বর্ণযুগে ছিলাম, সবাই আমরা জানতাম যে স্বর্ণযুগ, অনেক কাজ হয়েছে। আমার মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যে প্রতিটা বাড়িতে কি পরিমাণ জল দেওয়া হয়েছে সেটা সমীক্ষা করে দেখেছেন যে 25 বছরের স্বর্ণযুগে গোটা রাজ্যে, আগরতলা শহর গোটা রাজ্যে 2.4% পরিবারে সরকারিভাবে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা রয়েছে। মাত্র 2.4%, 2.4%। আমরা জল জীবন মিশনের মাধ্যমে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। মাননীয় মোদীজির নেতৃত্বে, মাননীয় বিপ্লব কুমার দেবের নেতৃত্বে ত্রিপুরা রাজ্যে 2022 সালের 31শে ডিসেম্বরের মধ্যে আমরা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা পরিবারে বিনা পয়সা বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেব। শুধু কথায় বলিনি, 2021 সেপ্টেম্বর মাস পর্যন্ত ত্রিপুরা রাজ্যে 36.18% পরিবারকে আমরা বিনা পয়সা জলের ব্যবস্থা করে দিতে পেরেছি। অনেক জায়গায় জলের লাইন বেশি হয়েছে, তার জন্য জলের স্পিড কম, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা জায়গায় আগে দিনে একবার করে কোনো জায়গায় জল দেওয়া হতো, কখনো 2 বার করে জল দেওয়া হতো। বর্তমানে সরকারের নির্দেশ দিয়েছে দিনে যাতে মায়েদের জন্য 3 বেলা জলের সরবরাহ করা হয়। কারণ মহিলাদের জলের খুব প্রয়োজন, সবার জলের প্রয়োজন, সেই ব্যবস্থা আমার সরকার সুনিশ্চিত করেছে। আমরা আগরতলাবাসী যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি 2014, 15, 16, 17, 18 এমন একটা বর্ষার এই জায়গায় আমরা বর্ষার সময় দাঁড়াতে পারতাম না। রাত্রিবেলা আমাদের কাছে একটা দুঃস্বপ্নের বর্ষার সময় দুঃস্বপ্ন হয়ে থাকতো, কখন জানি কোন আসবে, এনডিআরএফ পাঠান, আপনারা আসুন, খাবার নিয়ে আসুন, আমাদেরকে উদ্ধার করুন। কখনো রামনগরের হাওড়ার বাঁধ, কখনো কল্যাণীতে, কখনো ধলেশ্বরের জায়গায়, কখনো খয়েরপুরের সাইডে একটা আতঙ্কে আমরা থাকতাম। কোন সময় কখন বাঁধ ভেঙে পড়বে, কখনো জল আসবে, প্রত্যেকটা এরিয়াতে জলমগ্ন থাকতো। আর আগরতলা শহরে একটা সময় আমরা 2018 পর্যন্ত লক্ষ্য করেছি বর্ষার সময় ট্রাফিকের জায়গায় গাড়িকে ট্রাফিক পয়েন্টের মধ্যে যারা ট্রাফিক থাকতো তারা গাড়ির ট্রাফিক স্টপ দেখাইতো না, তারা নৌকার স্টপ দেখাইতো, নৌকা চলতো, এনডিআরএফের নৌকা চলতো আগরতলা শহরে। দায়িত্ব নিয়ে বলছি, গর্বের সঙ্গে বলছি, আমরা আগরতলার পৌরবাসীকে আশ্বস্ত করেছিলাম 2018 সালে আমাদেরকে নির্বাচিত করুন, 1 বছরের মধ্যে আমরা জল দাঁড়াতে দেব না। আমার মাননীয় মুখ্যমন্ত্রী সেই কাজ করে দেখিয়েছেন, আগরতলার কোনো জায়গায় জল দাঁড়ায় না। আমার পৌর নাগরিকদের সবচেয়ে বেশি প্রয়োজন রাস্তাঘাটে যাতে জল না জমে, সেই কাজটা আমার মাননীয় মুখ্যমন্ত্রী, আমার সরকার করেছে, তার জন্য আমাদের গর্ব হয়। আগরতলা শহর স্মার্ট সিটির আওতায় হয় না, তার অনেকগুলি ক্রাইটেরিয়া মেনটেন করে না, কিন্তু ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী 100টা শহরকে স্মার্ট সিটির আওতায় অন্তর্ভুক্ত করেছেন। তার মধ্যে আমার আগরতলা শহরকেও সেই সময় আমাদের আগরতলা পৌর পরিষদ এবং আমাদের রাজ্যে সরকার ছিল না, তারপরও মাননীয় নরেন্দ্র মোদীজি আগরতলা শহরকে স্মার্ট সিটির অন্তর্ভুক্ত করেছেন। এবং স্মার্ট সিটির জন্য যত ধরনের সুবিধার দরকার ছিল সমস্ত সুবিধাগুলি আগরতলাকে দেওয়া হয়েছে। কিন্তু তৎকালীন কমিউনিস্টের সরকার, কমিউনিস্টের যে শাসন ছিল, তাদের তো একটাই, মানুষকে যত কম দেওয়া যায়, মানুষকে যত মিছিল মিটিংয়ে ইনকলাব জিন্দাবাদ করানো যায়, সেটাতে তাদের স্যাটিসফ্যাকশন ছিল। সেই কাজগুলি ওনারা করেননি। আর আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী
2014 সালে ক্ষমতায় এসে বলেছিলেন আগরতলা পৌর পরিষদ থেকে শুরু করে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের যে পৌর নাগরিক রয়েছে, গ্রামবাসী রয়েছে, প্রত্যেককে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়া হবে এবং আগরতলা শহরকেও 1,66,666 টাকা করে আগরতলা শহরবাসীকে দেওয়ার ব্যবস্থা করেছেন। ত্রিপুরা রাজ্যের মানুষকে দেওয়ার ব্যবস্থা করেছেন। গ্রামে 1,30,000 এবং 98টা রেগার মেন্ডেজের হাজিরা ছিল তার মধ্যে। কিন্তু যারা মাথার গাম পায়ে ফেলে ও মানিক সরকার এন্ড কোম্পানিকে, প্রফুল্লজিৎ সিনহা মহোদয়কে এই ক্ষমতার আসনে বসিয়েছিলেন কমিউনিস্টের বন্ধুরা। মোদিজি যতই ঘর পাঠাতেন, ঘরের সিলেকশন দিতেন, তারা ঘরগুলি দিতেন না। কি বলতেন? 2000 এখন আপনাদেরকে বলে গেলে আরে ঘর তো আমরা দিছি, কয় নাই ভাবে ঘরের লিস্ট আমরা করছি। ঘরের লিস্ট তারা করছে না। ঘরের লিস্ট প্রত্যেকটা 10 বছর পর পর জনগণনা হয়, সেন্সাস হয়, আদমশুমারি হয়। এই 2021 জনগণনা হতো, কোভিডের জন্য বন্ধ। 2011 জনগণনা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ভারতবর্ষের প্রত্যেকটা অংশের মানুষকে ঘর দেবেন। যারা গরিব রয়েছে, যারা 3 লাখের নিচে রোজগার করেন, তাদেরকে দেওয়া হবে। কিন্তু কমিউনিস্টের বন্ধুরা ভেবেছিলেন সারাটা জীবন ত্রিপুরা রাজ্যে সিপিএম এর সরকার থাকবো। ত্রিপুরা থেকে সিপিএম কোনদিন যাইতো না, ইংরেজের শাসনের মতো। সূর্য উদয় সূর্য অস্ত যেমন হয়, এমন একটা স্বপ্নের বিপুল নারা ছিলেন। দিল্লি থেকে ঘর আসতো 2011 দেওয়া হচ্ছে না। আপনারা যদি প্রার্থীত্ব না দেওয়া হয়, তাহলে আগরতলা প্রার্থী দিচ্ছেন কেমনে? প্রার্থী তো আমরা জোগাড় করে দিতে পারতাম না। কিছু কিছু আমরা তো কিছু কিছু মানুষের প্রার্থী চুরি করে দিচ্ছে। যারা প্রার্থী দিতে পারেনি, বিলাপ করছে, তাদের অবগতির জন্য আমি জানাই 2015 সালে পৌর পরিষদের ইলেকশন হয়। তখন আগরতলা শহর পৌর নিগম ছিল না, পৌর পরিষদ ছিল। ত্রিপুরা রাজ্যের 20টা জায়গায় নির্বাচন হচ্ছে, সেই 20টাতে নির্বাচন হচ্ছে। তৎকালীন সময়ে দৈনিক সংবাদে বা বিভিন্ন প্রভাতী পত্রিকার হেডলাইন ছিল বামদের সন্ত্রাসের কারণে বিরোধীরা বিভিন্ন জায়গায় প্রার্থী দিতে পারেনি এবং অমরপুর শহর জিরানিয়াতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিরানিয়া নগর পঞ্চায়েত বামপন্থী সিপিএম জয়লাভ করেছে। 2015 ঘটনা, এত তাড়াতাড়ি ভুলে গেলে হতো না। অমরপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতা 11টার মধ্যে 6টা আসন জয়লাভ করেছে। কমলপুরে বিভিন্ন জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতা তারা জয়লাভ করেছেন। ভোট হয়েছে 9 ডিসেম্বর, রেজাল্ট হয়েছে 12 ডিসেম্বর। 13 ডিসেম্বর যারা প্রার্থী হয়েছে, আমি ফটো পর্যন্ত আপনাদেরকে দিয়ে দেবো যদি প্রয়োজন হয়। রাষ্ট্রীয় সন্ত্রাস, নির্দল হোক, বিভিন্ন দলের প্রার্থীদের বাড়িতে শাসন সন্ত্রাস চালিয়েছে ক্যাডারদেরকে দিয়ে। আর তারা বলছে তাদেরকে প্রার্থী দিতে দেওয়া হয়নি। এবং যখন রেজাল্ট হয়, রেজাল্টে কি 5টা নগর পঞ্চায়েত কমলপুর, অমরপুর, সাবরুম, জিরানিয়া, পানিসাগর বিরোধী শূন্য। পৌর পরিষদ খোয়াই, তেলিয়ামুড়া, রানীরবাজার, বিলুনিয়া, শান্তিরবাজার, মোহনপুর, মেলাঘর বিরোধী শূন্য। তারা বলছে আমাদেরকে পরিবেশকে বা অন্যান্য জায়গায় মিউনিসিপাল বা নগর পঞ্চায়েত আমরা দখল করবো, আমরা কি করবো সাধারণ মানুষের জন্য? একটা কথা হচ্ছে, যেটা বর্ষার সময় যে জল জমে, সেটার কোনো অবস্থা যাতে জল জমে না থাকে,
তার জন্য একটা সুষ্ঠু পরিকল্পনা করা। আমরা দেখেছি অনেক সময় যে ইলেকট্রিক লাইন চলে যাওয়া, তো এই নিরবিচ্ছিন্ন যে ইলেকট্রিক বিদ্যুৎ পরিষেবা সেটা যেন থাকে, সেই বিষয়ে আমাদের নজর রাখা। এখানে আগামী দিনে যারা কর্পোরেটর হবেন, মেয়র যারা হবেন, অন্যান্য যারা পদে অলঙ্কৃত হবেন, তারা অবশ্যই এই বিষয়টা দেখবেন এবং কোথাও যদি ইলেকট্রিকের ফল্ট হয় সাথে সাথে ওখানে পৌঁছে যাওয়া এবং তার মেরামতি করা। শহরাঞ্চলের যে নর্দমাগুলো আমরা দেখেছি যে এটা নর্দমা নাকি রাস্তা কিছুই বোঝা যায় না, তার ডেপথনেস বাড়াতে হবে, সাইন্টিফিক ওয়েতে সেগুলোকে জল নিষ্কাশনের ব্যবস্থা আমরা করতে হবে। একটু আগে প্রতিবাদী বলছিলেন অটল জলধারা মিশন এবং জলজীবন মিশনের আওতায় আমরা আগামী 2022-এর ডিসেম্বরের মধ্যে প্রতিটা বাড়িতে বিনা পয়সায় পলক রায় মহোদয় উপস্থিত, 40 নম্বর ওয়ার্ডের শঙ্কর চৌধুরী মহোদয়, 33 নম্বর ওয়ার্ডের অভিজিৎ মল্লিক মহোদয়, 34 নম্বর ওয়ার্ডের জাহ্নবী দাস চৌধুরী। সর্বপ্রথম আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। একটু আগে আমার পূর্ববর্তী বক্তাগণ মোটামুটি সব বলেই দিয়েছেন, আমাকে আর কিছু বলার অপেক্ষা রাখে না, কিন্তু দু চারটি কথা আমাকে বলতেই হয়। আমরা এতদিন ধরে এই আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিলে যে 51টা সিট, সেই সিটের জন্য আমরা নির্বাচনী যে কৌশল এবং কিভাবে আমরা এই নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব সেই বিষয়ে কিন্তু অনেকদিন ধরে আমরা কাজ করে এসেছি এবং কি কি আমাদের করণীয় সেই বিষয়ে আজকেও এখানে আলোচনা হয়েছে। বন্ধুগণ, আমরা ভারতীয় জনতা পার্টির সব কার্যকর্তা, আমরা জানি যে কোভিড মোকাবিলা করতে গিয়ে আমরা যেভাবে মানুষের ঘরে ঘরে মানুষের পাশে আমরা গেছি। আজকে একটা কথা আছে, জান হ্যায় তো জাহান হ্যায়, সেই জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উদ্যোগে যে দুটো ভ্যাকসিন 8 থেকে 9 মাসের মধ্যে আমাদের দেশের যারা বৈজ্ঞানিকগণ আছেন তাদের উদ্বুদ্ধ করে, তাদের এনকারেজ করে যে ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে, সেই আবিষ্কারের মাধ্যমে আমরা সবাই আজকে কোভিড মোকাবেলার জন্য আমরা দুটো ভ্যাকসিন আমরা পেয়ে গেছি। সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরায় 45 বছর ঊর্ধ্বে আমরা ভ্যাকসিনে প্রায় 100% উপরে আমরা ভারতের মানচিত্রে সর্বপ্রথম হয়েছে। রাস্তা যখন সারাই হতো, যে উচ্চতায় সেই পিচের রাস্তা ছিল তার উপরে আবার পিচ করতো, সেটা আমরা দেখেছি। এখন বাড়িগুলো দেখা গেল সব নিচে চলে গেছে, রাস্তা উপরে উঠে গেছে, কোনো রকম পরিকল্পনা নেই। যে কারণে এর আগে আমি দেখতাম বামফ্রন্টে যে এক নেতা বলতো যে আগরতলা শহর নাকি কড়াইয়ের মতো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছেন কড়াই তো তোমরাই বানিয়েছো, কিন্তু এর অর্থ এই নয় যে যেহেতু কড়াই আমরা এই যে সমস্যা সেটা নিয়ে আমরা সারা জীবন বেঁচে থাকবো। উনি দেখিয়েছেন কিভাবে জল, এবার আপনারা দেখেছেন জল আর জমে না। যদি জল বেশি পরিমাণে বৃষ্টি হয় কয়েক ঘন্টার মধ্যে সেটা সরে যায়। তো ইচ্ছা থাকলে যে অনেক সময় সেটা সম্ভব হয়, সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি উনি দেখিয়েছেন। আমাদের